হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিকাশ আইকিউ। লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো বেঙ্গলি থেকে, যেটা তোমাদের সামনেই পরীক্ষা আসতেছে, যেখানে তোমাদের এমসিকিউ প্যাটার্নে সম্পূর্ণ 61টা কোশ্চেন প্র্যাকটিস করা হবে। অর্থাৎ বিকাশ আইকিউর তরফ থেকে যে মক টেস্ট প্রোভাইড করা হয়েছে, সেই মক টেস্টের টোটাল 61টা কোশ্চেন আছে। সবচেয়ে বেশি তোমাদের যে ডিম্যান্ড এবং সবচেয়ে বেশি যে তোমাদের নাম্বার আসতে চলেছে, মানে সিলেবাস যে তোমাদের নাম্বারিং রয়েছে, 1 নম্বর রয়েছে ভাষা বিজ্ঞান। কারণ ভাষা বিজ্ঞান থেকে তোমাদের টোটাল 10 নম্বর রয়েছে। ভাষা বিজ্ঞান থেকে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে। টোটাল 61টা কোশ্চেন রয়েছে, যেখানে সমস্ত কিছু তোমাদের কত সালে এসেছে দেখো। 2018-তে এসেছে, 18-তে এসেছে, 24-এ এসেছে, 23-এ এসেছে, 25-এ এসেছে, 20-তে এসেছে, কবে পরীক্ষাতে এসেছে সম্পূর্ণ কিছু উল্লেখ করেছি, কারণ এগুলো ভাষা বিজ্ঞান থেকে তোমাদের রয়েছে, বুঝতে পেরেছো? এবং কত সালে কোনটা 23-এ এসেছে বললাম, কত সালে কী এসেছে সমস্ত কিছু কিন্তু এখানে আপডেট দেখো। এখানে এই যে 2025 সালে এসেছে, 2025 সালে এসেছে, 2016, 2018, বুঝতে পেরেছো, 2014, এইগুলো শুধুমাত্র যদি ভাষা বিজ্ঞান থেকে কেউ প্র্যাকটিস করে যাও, ভালো করে দেখে যাও, নিশ্চিতভাবে যে আশা করা যায়, যেহেতু ভাষা বিজ্ঞানের প্রচুর একটা বড় একটা হিউজ পরিমাণ সিলেবাস রয়েছে, আশা করা যায় যে একটা বেস্ট নাম্বার নিয়ে তুমি এখান থেকে কোয়ালিফাই করতে পারবে। টোটাল কিন্তু কোশ্চেন সেট আমাদের তৈরি করা হয়েছে, যেখান থেকে টোটাল প্রথম মক টেস্ট, অর্থাৎ এই মক টেস্ট টোটাল 61টা কোশ্চেন রয়েছে, এবং সেকেন্ড মক টেস্ট যেটা রবিবার সকালে হবে, সেটা হবে তোমার 50টা মক টেস্ট, মানে 50টা কোশ্চেন থাকবে। অর্থাৎ 61টা কোশ্চেন এই মক টেস্টে থাকছে, এবং সেকেন্ড মক টেস্টে টোটাল বলতে গেলে 111টা কোশ্চেন থাকছে। 111টা 111, এই 111টা কোশ্চেন যদি ভালো করে কেউ যদি রপ্ত করে যায়, নিশ্চিত থাকো কেউ যদি সিলেবাসটা এখনও পর্যন্ত না ধরেছো, না ধরো, বা যদি কেউ একটু যদি মোটামুটি থাকে, তাও কিন্তু ভালো নাম্বার একটা তুমি পাস করতে পারবে। চলো আজকে স্টার্ট করা যাক। প্রথম কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেসিক্যালি কোশ্চেন তৈরি করা হয়েছে এই গল্প থেকে, 2 নম্বর কবিতা থেকে, 3 নম্বর হচ্ছে ভাষা বিজ্ঞান থেকে। বাস 3টা টপিক থেকে কোশ্চেন 61টা কোশ্চেন তৈরি করা হয়েছে, ঠিক আছে। চলো প্রথমে আমরা নিচ থেকে আসবো, অর্থাৎ নিচে কিন্তু পুরো ভাষা বিজ্ঞানটা রয়েছে, ঠিক আছে। আর ভাষা বিজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই মানে বলতে গেলে তোমাদের সিলেবাসের মধ্যে। ওকে, চলো স্টার্ট করছি। দেখো প্রত্যেকটা কিন্তু এক্সপ্লেন করাটা মুশকিল হয়ে যাবে ব্যাপারটা, কারণ সময় সাপেক্ষে। 1 নম্বর কথা হচ্ছে তোমাদের পরীক্ষা সামনে আসছে, আর 2য় নম্বর কথা হচ্ছে যে এখন এক্সপ্লেন করা অতটা সময়ও নেই, ঠিক আছে। কারণ তোমাদের পরীক্ষা আসছে, তোমরা একটু রিভিশন করবে এই পিডিএফটা নিয়ে, ঠিক আছে। অলরেডি তোমাদের মক টেস্ট নেওয়া হয়েছিল, তোমরা জাস্ট আনসার করে মিলিয়ে নেবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে কে কত আনসার পেয়েছে। অলরেডি তো আমরা খাতা চেক করছি, কে কত কোশ্চেন মানে আর কি কত সঠিক হয়েছে, তোমরা কিন্তু খাতায় লিখবে এবং সঠিকভাবে তোমাদের খাতা মানে ম্যাচ করো আর কি তোমাদের সঙ্গে, ঠিক আছে। কে কটা সঠিক করেছো, চলে আসো। এটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে থাকা জরুরি এই পেপারটা। 1 নম্বর দেখো, 61 মানে এক তো বলবো না, 61 নম্বর কোশ্চেন দেখো। কলম শব্দের আদি ও বর্তমান অর্থ কী, 2023-এর কোশ্চেন। অবভিয়াসলি এগুলো পুরো একদম এই যে তোমাদের এগুলো আছে না, সব এগুলো 2018-24-এর মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে। উচ্চ মাধ্যমিকের সব এই যে এইচএস মানে হায়ার সেকেন্ডারি দিয়েছি, ঠিক আছে। তোমাদের এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আর কি এই সমস্ত কিছু এসেছে। অবভিয়াসলি তোমাদের আসার প্রবল একটা সম্ভাবনা থাকে, এখান থেকেই আসবে, ঠিক আছে। কলম শব্দের আদি ও বর্তমান অর্থ কী বা অর্থ হলো ড্যাশ দেওয়া আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে খ, ঠিক আছে। দেখো আমি তোমাদের শুধুমাত্র উত্তরগুলো করে যাচ্ছি, আর তোমার এটুকু দরকার, এক্সপ্লেনেশন অতগুলো দরকার লাগবে না, ঠিক আছে। কারণ তোমাদের বিস্তারিত বা এমসিকিউ বা এসটিকিউ লাগবে না, শুধুমাত্র এমসিকিউ তোমাদেরকে সলভ করতে বাস এই গোল করতে হবে। তোমাদের ইতিপূর্বে কীভাবে গোল করতে সমস্ত কিছু বলে দিলাম, ঠিক আছে। চলো মানে এটা হয়ে গেল খ নাম্বার। মিলিয়ে নাও তাড়াতাড়ি করে। 60 চলে এসো। 60, 60 কী আছে? দারুণ শব্দের অর্থ 2018-তে এসেছে, 2024-এ এসেছে। দারুণ শব্দের আদি অর্থ, দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে, দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে গ, নির্মম। চলে এসো 59, 59 হচ্ছে কি? অন্ন শব্দটির আদি অর্থ ছিল, অন্ন শব্দটির আদি অর্থ ছিল খাদ্য। দেখো 2025 সালে এটা হুবাহু কোশ্চেন পড়েছিল, একদম পুরো প্র্যাকটিস করেছিলাম আমরা মক টেস্টের মধ্যে। আমাদের যে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে, মানে 2024-25 সেশন যারা ছিল আর কি, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 59-এর খ নাম্বার, হুবাহু কমন পড়েছিল। এরপরে চলে এসো 58, 58 হচ্ছে কি? প্রগতত্ত্ব হলো, প্রগতত্ত্ব 2020 সালে এসেছিলো। প্রগতত্ত্ব কি 58-এর হয়ে যাবে তোমার গ নাম্বার উত্তর হবে, ঠিক আছে। পরে রেখে নেবে, গ নাম্বার উত্তর আছে। তারপর 57 দেখো, থিসরাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থিসরাস বহুবার এসছে, থিসরাস বিশেষ করে তোমাদের লং কোশ্চেন মানে ওই তোমার ইসের জন্য, এই এসএ কিউর জন্য আর কি ভীষণ পরিমাণে এসছে থিসরাস। সো কী বলছি জানো? 57, সো 57 হয়ে যাবে তোমার এই গ্রিক শব্দ। থিসরাসটা হচ্ছে গ্রিক শব্দ। থিসরাসটা একটুখানি দেখে যাও, ঠিক আছে। থিসরাসের ব্যুৎপত্তিগত, হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, এই যে 2023-এ দেখে এসেছে। থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো থিসরাসের ব্যুৎপত্তিগত অর্থ হয়ে যাবে রত্নগাড়া, রত্নগাড়া,
ঠিক আছে। 55 শব্দার্থ, ইংরেজি অভিধানিক, এই যে দেখো শব্দার্থ মানে তোমার এই সেনেটিক্স, ওকে, এইটা গ নম্বর উত্তর হবে। 55 হলো। 54 দেখো বাংলায় বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি, বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি হয়, খ নম্বর উত্তর হবে, ঠিক আছে 30টি হবে। দেখো আমি সম্পূর্ণটাই মোবাইল দিয়ে টাইপিং করেছি, বাই মিস্টেক যদি টাইপিং কোথায় ভুল হয়েছে বা আর কোনো কিছু অবশ্যই তোমরা মানে করবে, কারেকশন করবে, আদারওয়াইজ তুমি কমেন্ট করবে, আমরা সেটাকে তোমরা কারেকশন করে পিডিএফটা তোমাদের ফাইনালি প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। অলরেডি তোমাদের এটা পরীক্ষা দিয়েছো। 53 চলে এসো। 53 কী আছে, ভাষা বিজ্ঞান ড্যাশ। দেখো যখন তোমার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার, দ্যাট মিনস যে তোমার যখন দেখো এটাকে কিন্তু কী করবে এরা, সত্য মিথ্যা নির্ণয় করতে দিতে পারে, শূন্যস্থান পূরণ করতে দিতে পারে, তোমাদের ধরো রাখো স্টেটমেন্ট উপরে বা ডায়াগ্রাম হিসেবে আর কি দিয়ে দিতে পারে। তোমার যখন একটা এখান থেকে যা সলভ করে নিচ্ছ, এখান থেকে ঘুরিয়ে পেচ্ছে কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো বের হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তারপরে জানো কী বলছিলাম, 53 জানো ভাষাবিজ্ঞান ড্যাশ নিয়ে আলোচনা করে, কি নিয়ে আলোচনা করে, সো ধ্বনি নিয়ে সরি বাগধ্বনি, বাগধ্বনি এটা হবে, ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে, দেখছো বাগধ্বনি হবে এটা, বাগধ্বনি, হ্যাঁ টাইপিং মিস্টেক আছে, এটা বাগধ্বনি হবে। 53 হচ্ছে ক। এবার চলে আসো 52। 52 কী আছে, ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক হলো, ঠিক আছে। দেখো আমরা বারবার এই কারণে আমাদের নামটা দিয়েছি, বারবার এই কারণে দিয়েছি, কারণ এটা কেউ যেন চুরি না করতে পারে। অনেক টিচার আছে জানো, যারা অনলাইনে আর কি নোট নিয়ে কি করছে, নিজের স্টুডেন্টদেরকে আর কি প্রোভাইড করছে যে আমি এটা তৈরি করেছি, অথচ কিন্তু সে তৈরি করেনি, বুঝতে পেরেছো? সেই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমাদের ওয়াটারমার্ক এক কথায় বলতে গেলে লাগিয়ে দেওয়া হয়েছে। এবার চলে এসো 51 কী আছে, 52 বললাম তো, হ্যাঁ না 52 বলিনি। ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম অর্থ, ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম অর্থ কী আছে, সঠিক উত্তর হয়ে যাবে গ। বাগধ্বনি এটা হবে, বাদধ্বনি হয়ে গেছে, বাগধ্বনি হবে এটাও, ঠিক আছে। 51 এগুলো কারেকশন করে নেবে একটুখানি। 51 সুর তরঙ্গ, সুর তরঙ্গ, তরঙ্গ মানে তোমরা কী জানো বলো তো, এই যে ঢেউ বলে না, বাস এখান থেকে তুমি নিজে থেকে আনসার করতে পারবে। সুর তরঙ্গ মানে কি বোঝাই, সুর তরঙ্গ বলতে বোঝাই তোমার সঠিক উত্তর হয়ে যাবে বাক্যের সুরের উঠা পড়া। এই যে বলো দেখো উঠা পড়া, এই যে সমুদ্রে দেখবে জল এই মতন করে উঠছে পড়ছে, এই মতন করে উঠছে নামছে, মানে এই মতন করে, ঠিক ওটাকে সুর তরঙ্গ যদি আসে একটুখানি এটা কনসেপ্ট ক্লিয়ার হবে। 50 একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলের অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করলে সেটিকে কি বলে, এক কথায় শেষ, সেটিকে বলা হয় শ্বাসাঘাত, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে, শ্বাসাঘাত হবে। এরপরে চলে এসো 50 হয়ে গেল, 50 হয়ে গেছে। 49 49 দেখো ভাষার যে ধ্বনি উপাদানগুলি একাধিক ধ্বনিখণ্ড জুড়ে অবস্থান করে, কারণ কৃত্রিমভাবে খণ্ড করা যায় না। দেখছো 2022 সালে কোশ্চেন এসেছে, সঠিক উত্তর হয়ে যাবে ক, অবিভাজ্য ধ্বনি। এবার চলে আসো 48 একটিমাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয়, 2025 কোশ্চেন রিসেন্টলি এসেছে, ঠিক আছে। এবং দেখো এটার সঠিক উত্তর হয়ে যাবে ঘ, কোথায় গেল যেন, এই যে নৃত্য শব্দজোড়। যারা লং কোশ্চেন তোমাদের জানি না তোমাদের সিলেবাসে আছে নাকি দেখতে হবে, 4th সেমিস্টার সিলেবাস। এই নৃত্য ভাষা বিজ্ঞান কাকে বলে, থিসরাস কাকে বলে, ঠিক আছে, এগুলো বহুবার এসছে প্রশ্ন। ল, এই যে শব্দটা ল আর এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এসছে, দেখো 2016-তে এসছে, 2018-তে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা। ল ধ্বনিটি কী ধ্বনি, পার্শ্বধ্বনি, নাসিক ধ্বনি, কম্পিত ধ্বনি আর উষ্ণ বর্ধিত ধ্বনি, বলো কী হবে, সঠিক হয়ে যাবে তোমার পার্শ্বিক ধ্বনি, সবচেয়ে বেশি হচ্ছে এটা ইম্পর্টেন্ট। একটি তড়িৎ ধ্বনি হলো, তড়িৎ ধ্বনি হয়ে যাবে এটা র, ঠিক আছে, ঘ নাম্বার। দেখো দুই দিক দিয়ে দিতে পারে, বৈষণ্য দিতে পারে অথবা ডৈবেন্দ্র দিতে পারে, ঠিক আছে, এই দুই দিক দিয়ে রটা দুটোই আর কি দিতে পারে, এই জন্য আমি দুটোই অবলিক দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমরা যাতে বুঝতে পারো। হয়তো বৈষণ্য দিল, এবার ডৈবেন্দ্র দিল না, হয়তো এটা দিল না, এটা দিয়ে দিল আর কি, সেই জন্য। এবার চলে এসো 45 মুখের মান্য বাংলায় ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জধ্বনির সংখ্যা কতটি, দেখো কি বলেছে, মুখের মান্য, আর ওখানে আমরা ব্যঞ্জনধ্বনি শুধুমাত্র পড়েছিলাম, ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার গ গ গ 30টি, ঠিক আছে। এবং আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। আমাদের দেখো যে বিকাশ আইকিউ ইউব যেটা রয়েছে, এটা শুধুমাত্র চাকরির জন্য প্রিপারেশন করানো হয়, বিকাশ আইকিউ হাব যেটা রয়েছে, ঠিক আছে, এটা শুধুমাত্র চাকরির জন্য, আর এই যে বিকাশ আইকিউ এইচএস শুধুমাত্র ক্লাস 12-এর এবং 11-এর জন্য।
অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর চাকরির প্রিপারেশন অবশ্যই তোমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করে থাকি। এবং নতুন ক্লাসের জন্য অর্থাৎ নতুন 4th সেমিস্টারের জন্য আমাদের ক্লাস শুরু হতে চলেছে। খুব তাড়াতাড়ি তোমরা সিট বুকিং করে নিতে পারো, অ্যাডমিশন নিয়ে নাও। চলে এসো 44 কী আছে হচ্ছে এই যে বৈষ্ণব এইগুলো আছে কি না, এই যে স্বরধ্বনিগুলো আছে একত্রে এক জাতির স্বরধ্বনি, একে কী বলা হয়, 2014 সালে এসেছিল, একে বলা হয় তোমার মৌলিক স্বরধ্বনি বলা হয় একে। 43 একটু তাড়াতাড়ি করছি যেহেতু লং আছে। বিভাজ্য ধ্বনি অপর নাম কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17-22 দেখছো, বিভাজ্য ধ্বনির অপর নাম কি, সঠিক উত্তর হয়ে যাবে গ। ওকে। 42 হচ্ছে 43 বাগতন্ত্রের সাহায্যে ধ্বনিগুলোর উচ্চারণ আলোচিত করা হয় যেখানে 2024 সালের কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে খ। কোথায় গেল জানো, এই যে। এরপর চলে এসো 41 ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হয়ে যাবে তোমার বর্ণ। ওকে। নিচের কোনটি বাগতন্ত্রের অন্তর্গত নয়, শেষে ভালো করে দেখবে 9 লিখেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 9 যদি থাকে ভালো করে একটু চোখ খুলে দেখবে একটুখানি, ঠিক আছে। তাহলে কী হয়েছে 49, বলো তো এটা সঠিক উত্তর কী হবে, 49 40 41 42, হ্যাঁ ঠিক আছে। তো 40 দেখো কী আছে, সঠিক উত্তর হয়ে যাবে গ, কর্ণ হবে 9, ঠিক আছে, কর্ণ। এরপরে চলে এসো 39 ক্ষেত্রে শূন্যস্থান পূরণ করে দেখো 3টা শূন্যস্থান আছে। আদর্শ অভিধান প্রতিটি ইন্ট্রি বা শব্দের যে 3টি স্তর থাকে, 3টি শব্দের 3টি স্তর কী করে থাকে, শূন্যস্থান পূরণ করতে হবে। তার সঠিক উত্তর হয়ে যাবে তোমার গ নাম্বার, গঠনগত, অন্বয়গত আর ব্যাগার্থগত। এরপর চলে এসো 38 ক্ষেত্রে কী দেখতে পাবো আমরা, যে মানুষের মস্তিষ্কে ভাষা শেখার যন্ত্র, বলো এটা কেউ কথা বলেছেন, মানুষের মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 অথবা 25 এই কোশ্চেনটা একদম হুবাহু এসেছে, বলো মানুষের মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র, যেটাকে ইংলিশে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইস্টিক ডিভিশন, যেটাকে LAD, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। LADর ফুল ফর্ম কি, LADর ফুল ফর্মটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে। এটা বলো কে বলেছে, এটা বলেছেন তোমার, বা এই কথাটি কে বলেছেন, ঠিক আছে, উল্লেখ করেছিলেন, আচ্ছা এই কথাটি উল্লেখ করেছিলেন। 38 হয়ে যাবে তোমার গ, নোয়াম চমস্কি, ঠিক আছে। একবার তোমরা ভেরিফাই করবে যে এই তোমার ওই মানুষের মস্তিষ্ক ভাষা শেখার যন্ত্র এই কথাটা কে বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসছে পরীক্ষা কিন্তু। এরপর চলে আসো ল্যাড আর LAS অর্থাৎ লেস অ্যান্ড লেডের ফুল ফর্ম কিন্তু অবশ্যই জানতে হবে। লেস অ্যান্ড লেড বললাম না, লেডের ফুল ফর্ম বহুবার এসেছে। আমার 2017-18তে আমার HS হয়েছে, আমি তো নিজে আর কি দিয়েছি, ঠিক আছে। লেডের পরীক্ষাতে এসেছিলো আমাদের সময় আর কি, তো এখানে লেখা হয়নি, জাস্ট এটি লিখতে পারো। এবং আরও পরীক্ষাতে এসছে লেডটা, ঠিক আছে। তো 37 হয়ে যাবে তোমার ঘ নম্বর, ল্যাঙ্গুইস্টিক একুয়েস, এই যে অলরেডি কিন্তু এখানে আমরা দেখলাম, ঠিক আছে এটা। এরপর চলে আসো লেস কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ফুল ফর্ম হয়ে যাবে এটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম হবে, ঠিক আছে। অ্যাকুইজিশন সিস্টেম। এরপর চলে আসো 35 কি আছে, কোনো ব্যক্তি বিশেষ উপভাষা যে বিশেষ রীতি ব্যবহার করে থাকে তাকে আমরা কি বলবো, সেটা হয়ে যাবে তোমার ঘ নাম্বার উত্তর হবে কোড বলবো তাকে। 34 দেখো, একটু জুম করে নেবে যদি আর কি ছোটো দেখতে মনে হয়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিংশ শতাব্দীর মধ্যে, ঠিক আছে। এরপর চলে এসো বিকল্প প্রশ্ন আছে 33 দেখো কি আছে, 33 বলছে দিজ্জি, তার মানে এখান থেকে চলে আসলো তোমার গল্প শুরু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো, এখান থেকে গল্প কবিতা শুরু হয়ে গেলো। তার মানে বলতে গেলে প্রায় 60টা কোশ্চেনের মধ্যে তোমাদের প্রায় কটা কোশ্চেন জিজ্ঞাসা করেছি, ঠিক আছে। মানে প্রায় বলতে গেলে 50% কোশ্চেন শুধুমাত্র ভাষাবিজ্ঞান থেকে, কারণ ভাষাবিজ্ঞান তোমাদের একটা বড় সিলেবাস রয়েছে, ঠিক আছে। ওখান থেকে বহু কোশ্চেন আসবে আর কি, 10 নম্বর থাকছে, 10টা কোশ্চেন আসবে। 33তম বলো, এই যে তোমাদের কবিতা জন্য কবি কথরের ছিল না, এর টাইপিং মিস্টেক, কবি কথরের ছিল না, এর টাইপিং মিস্টেক হয়েছে, একটুখানি তোমরা বুঝবে তো কি বলছি। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার জাদু অশ্ব, ঠিক আছে। এরপর চলে এসো 32
32 হচ্ছে কি, দিগ্বিজয়ের যাওয়ার জন্য কবি কথকের ছিল না। কবি কথকের ছিল না। কথকের কি ছিল না? কথকের কি ছিল না? 33। এই 33 সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ঘ নাম্বার উত্তর হবে। ঠিক আছে, সরি, এই যে 33 তোমাদের ঘ নাম্বার উত্তর হবে, যে প্রথম দ্বিতীয়টা সঠিক হবে এবং চতুর্থটা ভুল হবে। প্রথম তৃতীয় সঠিক হবে, চতুর্থটা ভুল হবে। এরপরে 33 হয়ে গেছে। 32 দেখো, 32 হচ্ছে কি, দিগ্বিজয়ের যেতে হবে দিলেন সাজিয়ে। দিলেন সাজিয়ে, সাজিয়ে কে দিয়েছিলেন? ঠিক আছে, 32 গ নাম্বার উত্তর হবে। ঠিক আছে, কোথাও যদি মিস্টেক হয় আমার একটুখানি বলবে, অনেকটা চাপের মধ্যে, প্রেশারের মধ্যে আছি আর কি, হতেই পারে মিস্টেক। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে মোবাইল থেকে টাইপিং করা হচ্ছে। 31 নম্বর দেখো, 31 নম্বর কী আছে? পক্ষীরাজ আসলে কি? পক্ষীরাজ আসলে কি? তার মানে গ নম্বর উত্তর হয়ে যাবে কাল্পনিক অশ্ব। ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপর চলে এসো, মরুপথে সেই হয় উট, সে কে? সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সেই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে গ। এরপর চলে এসো 29। 29 কী হচ্ছে? দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক হইতে হবে স্বজ্ঞাত সারা পৃথিবীর কবিতা। এটা একটু দেখবে তো, আই থিঙ্ক এটা রাইট আছে আর কি। বলবে যে 9 নম্বরটা, 29 নম্বরটা কারেক্ট আছে কিনা, একটু কমেন্ট করো তো। গোল করতে বইটা দেখতে হবে, তাহলে ভুলে গেছি। 28টা দেখো, 28। 28 কি? দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? এটা কার লেখা? এটা হয়ে যাবে তোমার নবনীতা দেবসেন। এরপরে চলে এসো 27। 27 কে আছে? 27 হচ্ছে আব্দুল করিম খাঁ। করিম খাঁ ছিলেন কেরানা ঘরের শিল্পী। কেরানা ঘরের শিল্পী। 27 হয়ে যাবে তোমার ঘ নাম্বার উত্তর হবে। কোথায় গেল? এই যে নো নো নো, ঘ নাম্বার, এটা সরি, সত্য মিথ্যা, এটা সত্য। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, এটা হবে 27-এর উত্তর। 26তম দেখো, 26 অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন উক্তির উল্লেখ নেই? কোন উক্তির উল্লেখ? শেষে নয় যদি থাকে বা নি থাকে, এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভেরিফাই করবে। এর 26-এর সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর উত্তর হবে। ঠিক আছে, সোমেন চাঁদ। এরপর চলে এসে 25 অন্ধকার লেখাগুচ্ছ এর তম, মানে কততম আর কি, এক কথা বলতে গেলে শুনেছেন মনে দিয়ে কবিতাটি আমাদের পাঠ্যক্রমে আছে, যে আমাদের কবিতাটি পাঠ্যক্রমে আছে সেটার কথা বলছে। সঠিক উত্তর হয়ে যাবে গ। এটা একটা সনেট টাইপের মূলক কবিতা, ভালো করে মাথায় রাখবে। এটা একটা কি? সনেট টাইপের মূলক কবিতা। সনেট টাইপ এক কথায়। এবং সনেট টাইপ কত লাইনের হয়? সনেট টাইপ 14 লাইনের হয়। এটা ভালো করে মাথায় রাখবে, লিখে নাও। সনেট কত তারিখে কত ইসে হয়? 24 লাইনের সনেট হয়। এরপর দেখো হচ্ছে 24 জিরিবাত কবি শ্রীজাত ধর্মে দখলদারি কি করেছেন? বিশ্বাস করবে না যে আমি এখনও পর্যন্ত সারা রাত ঘুমাইতে পারিনি আর কি, বিশ্বাস করবে না। আর এখনও পর্যন্ত সেই এখন কটা বাজে? 4:30 বাজে তোমাদের বর্তমানে ক্লাসটা রেকর্ডেড করছি। তোমাদের এক্সাম হওয়ার পরে কিন্তু এটা অলরেডি পাবলিশ করা হবে, অলরেডি দেওয়া হবে, বুঝতে পেরেছো? আপলোড করা থাকবে কিন্তু পাবলিশ করা হবে না। এত পরিমাণে কি বলবো, মানে মেন্টালি একদম ঠিক হতে পারছি না আর কি, এত পরিমাণে ঘুম পেয়েছে। কিন্তু কী করি বলো, তোমাদের সামনে পরীক্ষা আসছে, খুব দায়িত্ব বলে মনে করি আমি নিজেকে আর কি। ঠিক আছে, যে তোমাদের যেহেতু পরীক্ষা আসছে, ঠিক আছে, অবশ্যই আমাকে পরিশ্রম করতে হবে। যেহেতু তোমাদেরকে একটা বলতে গেলে একটা মানে কি বলবো, দায়িত্ব নিয়েছি বলে যেতে পারে। ঠিক আছে, সেই দায়িত্বের কারণে অবশ্যই তোমরা ঠিক আছে। 23 নম্বরটা দেখো, 23 নম্বর কী আছে? ভ্যান ঘগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান ঘন ছিলেন একজন, এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 23-এর হয়ে যাবে তোমার গ নম্বর চিত্রশিল্পী। 22-এর দেখো, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্য পথে থাকতে বলেছিলেন। এরপরে চলে এসো 21তম, অ্যারিস্টটল ছিলেন কে? অ্যারিস্টটল একজন ছিলেন কি? নোবেল প্রাপ্ত পুরস্কার। এই যে নোবেল প্রাপ্ত পুরস্কারী,
20 নম্বরে চলে এসো। কি আছে, আইনস্টাইনের ধর্ম কী ছিল? ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। 20তমতে কি আইনস্টাইন ধর্ম কী ছিল? সো আইনস্টাইনের ধর্ম হয়ে যাবে, কোথায় গেল গো? দিগন্ত, দিগন্ত পেরু, রূপরেখা মনে হয়তো, দিগন্ত পেরনো, দিগন্ত পেরনো, দিগন্ত পেরনো হবে না, দিগন্ত রূপরেখা মনে হচ্ছে, ভুলে গেলাম, দেখছো অনেক চাপের মধ্যে আছি। এরপর চলে এসো, এবার আমারও পড়াশোনা আছে, বুঝতে পারছো, তোমাদেরকেও গাইড করতে হচ্ছে কিছু একটা। তবে হ্যাঁ, যতটুকু পরিশ্রম করেছি, যা কিছু কোশ্চেন খুঁতিনাতিভাবে বের করা হয়েছে, আশা করি এর মধ্যে যথেষ্ট পরিমাণে তুমি কমন পাবে। দেখো, আরেকটা মূল কথা বলছি তোমাদেরকে, কখনও কিন্তু আমরা বলতে পারবো না, বা কেউই বলতে পারবে না, বা যত বড় বই রাইটারেও হোক না কেন, যত বড় বই লেখো না কেন, কেউ বলতে পারবে না যে আমরা 100-এর মধ্যে 100, অর্থাৎ 40টার মধ্যে 40টা কোশ্চেন কিন্তু আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কেউ কোশ্চেন দিতে পারবে না, কমন দিতে পারবে না। হ্যাঁ, বারবার যখন প্র্যাকটিস করেছে, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত বা 20 পর্যন্ত ধরে রাখো প্র্যাকটিস, মানে 20টা সেট বা 15টা সেট যদি প্র্যাকটিস করে থাকে, তাহলে কিন্তু নিশ্চিত সে ভালো একটা নাম্বার কমন পড়বে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, তো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো বাপ মানাই বলতে গেলে, এমসিকিউতে যেমন ধরে রাখো আদরিণী গল্প থেকে টোটাল তোমাদের হচ্ছে 600+ কোশ্চেন তৈরি হচ্ছে, 700-এর কাছাকাছি কোশ্চেন তৈরি হচ্ছে। বলো 600+ যেখানে কোশ্চেন তৈরি হয়, কীভাবে সেখান থেকে তোমার 8টা কোশ্চেন তোমাকে দেওয়া যাবে, যেখান থেকে 8টা কোশ্চেন পড়ে আসো, তাই না? তাও যথেষ্ট পরিমাণে আমি সিলেক্টিভ এক্সাম ওরিয়েন্টেড কিন্তু আমি কিছু তোমাদের সামনে উপস্থিত করেছি, এগুলো ভালো করে তোমরা একটু লক্ষ্য করো। 19 নম্বরে চলো। 19 নম্বর দেখো কি আছে, আব্দুল করিম খান কোন ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন? কোন ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু শাস্ত্রীয়। ওকে। 18 নম্বর দেখো, 18 নম্বর কী আছে, আব্দুল করিম খান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। কোন প্রকাশনী সংস্থাকে অন্ধকার লেখগুচ্ছ বই আকারে প্রকাশিত করা হয়েছে? ঠিক আছে, কত নম্বর? 17 হয়ে যাবে তোমার ক নম্বর, আনন্দ পাবলিকেশন, ইম্পর্টেন্ট। আনন্দ পাবলিকেশন, যেমন আনন্দ বাজার মনে করো বা সেটাই আনন্দ বাজার বা এবিপি আনন্দ, যা মনে করো। এরপরে চলে এসো 16 নম্বর, কবি শ্রীজাতের লেখা প্রথম কাব্যগ্রন্থটি। ঠিক আছে, প্রথম কাব্যগ্রন্থি যেহেতু, সেই কারণে বলবো যে এগুলো একটু প্রথমটা আর শেষেরটা, প্রথম এবং শেষের যদি কোনো ইম্পর্টেন্ট খুব বই থাকে ওনার, বা কোনো যদি আর কি ইম্পর্টেন্ট কিছু ইউনিক জানা থাকে, কিন্তু অবশ্যই কিন্তু সেটা পরে রাখবে, ঠিক আছে? আমি আর চোখ খুলতে পারছি না। 16 নম্বর কী আছে, শেষ চিঠি থেকে। এরপরে চলে এসো, 16 হয়ে গেছে। 15-র মধ্যে দেখো, আদরিণী আসার পর তার সামনে ধরাই দেওয়া হয়েছিল, আই এম সরি। 15 নম্বর দেখো, 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটাতে সমস্ত কিছু, এটা খটা হবে, ঠিক আছে? এটা হবে সঠিক হবে এটি, আর ওটা মিথ্যা হবে, সরি। এরপর চলে এসো 14 নম্বর, ভালো করে মিলিয়ে নাও। 14 নম্বর চলে এসো, 14 বিকল্প, এখানে বাছাইকৃত করতে হবে। বিকালে পান চেবাতে চেবাতে জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন। জয়রাম মুক্তারের কাছে বিকালে পান চেবাতে চেবাতে কে এসেছিলেন বলো? 2 জন এসেছিলেন, তাই না? কী নাম ছিল ওদের? গ, 1 নম্বর কী ছিল নাম? নগেন ডাক্তার। 2 নম্বর নাম কী ছিল? এটা তো নার্স, এটা তো নয়। 2 নম্বর 1 নম্বর হচ্ছে, আচ্ছা 4 নম্বর উকিল কুঞ্জিগের, এই যে 2 দিন এসেছিলো, 2 জন পান চেবাতে চেবাতে এসেছিলো আর কি, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। এরপর চলে আসো 13 কী আছে, উমাচরণ লাহড়ি হাতিটির দাম, উমাচরণ লাহড়ি। আরেকটা কোশ্চেন এখানে, হাতিটি কার বাড়িতে পাওয়া গেছিল? কমেন্ট করো, হাতিটি কার বাড়িতে পাওয়া গেছিল এবং হাতিটির দাম কত নিয়েছিল যখন বিক্রি করে, এবং হাতিটি কি কাজের জন্য বিশেষ করে আর কি কিনেছিলেন, সেই 3টা কোশ্চেন তোমাদেরকে বললাম, এটা কমেন্ট করো। চলে এসছো 13 নম্বর, তো এটা আই থিঙ্ক বললাম 13 নম্বরটা। 13 নম্বর হচ্ছে তোমার খ নম্বর উত্তর, ঠিক আছে? 1000 টাকা উমাচরণ লাহোরি হাতিটির দাম ছিল 2000 টাকা হবে মনে হচ্ছে তো। 13 হ্যাঁ 13 হচ্ছে তোমার 1000 টাকা হবে না 2000 টাকা, একটু কনফার্ম করো তো, আমার মাথা থেকে মানে আর কি সরে গেছে আর কি এইটা, একটুখানি কনফার্ম। 13 নম্বরটা কোশ্চেন কমেন্ট করো একটুখানি। 12 নম্বরে দেখো, বামুনহাটে মেলা যাই
বামুনহাটের কোন সময় মেলা লেগে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে 12 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে তোমার গ। ওহ, গ হয়ে গেল। এরপর চলে এসো 11 নম্বর। 12 নম্বর হয়ে গেছে, 11 নম্বর চলে এসো। 11 নম্বর পুত্রবাহক চাষিটি বসেছিলেন পত্রবাহক চাষিটি বসেছিলেন, গড, পত্রবাহক চাষিটি বসেছিলেন হচ্ছে তোমার চক বাক্সে। ওকে, কল্যাণীর বয়স কত ছিল? কল্যাণীর বয়স হচ্ছে তোমার 12। চলে এসো, কল্যাণীর বয়স 12। এরপর চলে এসো 10 নম্বর। 10 নম্বর কিছু কল্যাণীর বয়স 12, ওটা হয়ে গেছে। 9 নম্বর দেখো, 9 নম্বর হচ্ছে খুনের মোকদ্দমা, এটা জিতেছিলেন। ঠিক আছে, খুনের মোকদ্দমা যদি আসে আর কি জয়রাম বাবুর সঙ্গে, তাহলে ওটা তিনি নির্দ্বিধায় জিতে গেছিলেন এই কেসটি। মাদি হাতিটি কার? মাদি হাতি অবশ্যই আর কি আমার ওই মাদি হাতিটি হচ্ছে তোমার কত নম্বর আছে? 8 নম্বর। 8-এর হয়ে যাবে তোমার উমাচরণ লাহোরির। ঠিক আছে, মাদি হাতি বলবে যে আদরণী গল্পের মধ্যে যে হাতিটির নাম উল্লেখ করা হয়েছে সেটির নাম কি, এর মতন কোশ্চেন থাকবে, তাহলে মাদি। ঠিক আছে, এরপরে বলতে পারে যে আদরণী গল্পের মধ্যে যে হাতির কথা উল্লেখ করা হয়েছে সেই গল্প মানে সেই হাতিটার নাম কি, বুঝতে পেরেছো? ঠিক এই মতন করে কোশ্চেন দেবে, অথচ কিন্তু সেই আদরণী গল্পের নাম, অথচ সেখানে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করছে কেউভাবে, এই মতন করে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। 7 নম্বরটা দেখো, মাদি হাতিটি কার? অলরেডি হয়ে গেছে, হ্যাঁ, লাহোরি চরণ লাহোরি হয়ে গেছে। 6 নম্বরটা দেখো, আদরণী গল্পটি প্রথম প্রকাশিত হয় সাহিত্যে। ওকে, এরপর 5 নম্বর দেখো, জুনিয়র উকিল হলেন, হ্যাঁ, জুনিয়র উকিল হলেন পাড়ার ডাক্তারের নাম কী ছিল? জুনিয়র উকিল এবং পাড়ার ডাক্তার, তোমাদেরকে এটা আর বলছি না, এটা খুব সহজ আছে। 4 নম্বর আর 5 নম্বর কিন্তু তোমরা কমেন্ট করে আনসার দাও। 3 নম্বরটা দেখো, জয়রাম বৈঠকখানায় কখন এলেন? জয়রাম বৈঠকখানায় কখন এলেন? সঠিক উত্তর হয়ে যাবে তোমার জল যোগান্তে। ঠিক আছে, জল যোগান্তে। আমার শরীর আর সাড়া দিচ্ছে না, সিরিয়াস বলছি, আর রেস্ট নিতে হবে। এরপর চলে এসো 2 নম্বর কি আছে? মুক্তারি করতে আসার সময় জয়রামের কাছে কি কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এইটা, এই তোমার গ নম্বরটা। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাসী কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীযুক্ত মুখোপাধ্যায়ের আদিবাসী কোথায়? সেটা হচ্ছে যশোর। হ্যাঁ, চলো, তাহলে টোটাল 61টা কোশ্চেন আমরা সলভ করলাম। ভালো করে কোশ্চেনগুলো তোমরা একটু মিলিয়ে নাও খাতাতে। ওকে, লিখতে যাবে না, অনেক সময় লেগে যাবে, পারলে প্রিন্ট আউট, এখন আবার সময়ও কম আছে, একটা দিন প্রিন্ট আউট করবে কি। ঠিক আছে, তবে হ্যাঁ, বারবার রিভিশন করো, বারবার প্র্যাকটিস করো, সমস্ত কিছু হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।